আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিটা এখন এমন এক পর্যায়ে, এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনি যাই বলুন না কেন, এক পক্ষ শুনে বলবে এটা স্রেফ গুজব, আর এক পক্ষ বলবে একদম ঠিক বলেছেন। এখন কোন পক্ষে কত লোক আছে, মানে কোন পক্ষ আসলে শক্তিশালী, এটা বুঝতে হলে নির্বাচনের বিকল্প নেই। কিন্তু সেই জায়গায় আবার এক পক্ষের বেশ অনীহা। তারা যুক্তি টুক্তির ধার ধারে না, বলে নির্বাচন হবে কিন্তু খেলবো আমরাই। সম্ভবত সেই খেলায় একটা ছেদ বা বাধা পড়তে যাচ্ছে আগামী কয়েকদিনে, মানে নির্বাচনের হয়তো প্রয়োজন হবে না, এরকম একটা আবহ তৈরি হতে পারে। অনেক চমৎকার একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। অনেকের কাছে এই কথাটাও আসলে গুজব মনে হতে পারে, এই যে ছেদ পড়বে যেটি বললাম, হোক, তাতে কিছু যায় আসে না। আমি চলমান ঘটনাগুলোর বিশ্লেষণে যে রেজাল্ট সামনে আসবে তাই আপনাদের সামনে তুলে ধরবো। আমার বিশ্লেষণ আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আপনি আপনার মতামত দিতে পারেন, আবার আমার কথা নাও শুনতে পারেন, সব আপনার ইচ্ছা। কিন্তু মনে রাখতে বলবো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর বাংলাদেশের ক্ষেত্রে এটি তো সর্বাংশ সত্য। এবং এই কথার সর্বশেষ উদাহরণ হলেন মোহাম্মদ ইউনূস। বিবিসির সাম্প্রতিক এক জরিপে দেখা গেল যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমতের বিভিন্ন আভাস পাওয়া যায়, একটা সুস্পষ্ট আভাস পাওয়া গেছে। কি সেটা? এতে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক আসনে জিতে মানে ক্ষমতায় আবারও আসীন হতে যাচ্ছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি বড় প্রশ্ন, কিন্তু জরিপে এই ফলাফল এসছে। এরকম গত 14 মাসে অনেকগুলো জরিপ হয়েছে এবং দু একটি বাদে সবগুলোতে আওয়ামী লীগে কিন্তু সরকার গঠনের মতো আসন পেয়েছে, এটি আমরা দেখেছি। আজকে আমি জরিপ নিয়ে আসলে কথা বলতে চাই না, বলবো না। বাংলাদেশের নির্বাচনমুখী রাজনীতির ভবিষ্যৎটা আপনি কি দেখেন এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করি? দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের বক্তৃতা যদি শোনেন, বয়ান যদি শোনেন, তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগ আগামী 50 বছরেও এদেশে রাজনীতি করতে পারবে না। 50 অঙ্কটি কেন বললাম? সত্যি সত্যিই আমাকে একাধিক ব্যক্তি, আমার প্রিয় কাছের মানুষ, একাধিকজন বলেছেন, ভাই আপনি লিখে রাখেন, আগামী 50 বছর আওয়ামী লীগের কোনো খাওয়া নাই। শব্দটা বললাম, এই খাওয়া শব্দটাই তারা ব্যবহার করেছে, কারণ এখন তারাই খাওয়ায় ব্যস্ত। যাই হোক, এতে আমার কোনো মনোবেদনা নেই, কারণ আমি আওয়ামী লীগ করি না, আমি কোনো দলই করি না, সেটা ভিন্ন আলাপ। তবে রাজনীতির অতি ক্ষুদ্র একজন বিশ্লেষক হিসেবে আমি আমার মত প্রকাশ করতেই পারি, তাই না? কি করিলে কি হইবে, কোন কাজের কি রিয়েকশন হইবে, এটা তো আমি আমার মতো করে বলতে পারি। আপনি শুনবেন, ভালো লাগলে বাহবা দিবেন, না লাগলে সমালোচনা করবেন, কোনো সমস্যা নেই। নিয়মতান্ত্রিক ভাবে গঠনমূলক সমালোচনা করুন, আমি মাথা পেতে নেব। তবে আমার সব বিশ্লেষণ যে ঠিক হবেই এমন দাবি কিন্তু আমি করি না। বিভিন্ন কথা, বিভিন্ন ঘটনা এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করে আমি আমার মন যা বলে, সিক্স সেন্স যা বলে, ষষ্ঠ ইন্দ্রিয় যা বলে, তার ভিত্তিতে আমি মন্তব্য করি, আমি কথা বলি। ইউনূস সাহেবের মতো এটা কখনো কখনো লেগে যায়, লেগে গেলে ভালো, না লাগলে কি আর করা। তবে আপনাদের বলে রাখি, এ পর্যন্ত যা যা বলেছি আলহামদুলিল্লাহ তার প্রায় প্রতিটি ফলেছে। সে আরেক প্রসঙ্গ। তবে এবার শুনলাম শেখ হাসিনাকে নাকি পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি আমার শোনা কথা, শুনে আমি অবাক হয়েছি। গতকাল রাতে আমার অতি প্রিয় এক ভাই যুক্তি, তর্ক, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়ে আমাকে বুঝিয়েছেন। আমি তার কথায় কনভিন্স হয়েছি। কি সেটা? যে ট্রাম্পও নাকি চান এখন হাসিনা আবার ক্ষমতায় ফিরুন, বাংলাদেশের ক্ষমতায় ফিরুন। এর মানে কি? মানে হলো হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন, এটা কি? হয়তো এরকমই। এতদিন শুনেছি ভারত সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং তার কোর ক্যাবিনেট শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান। কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে টানাপোড়েন আমরা দেখেছি, শুল্ক, পাল্টা শুল্ক, নানান কিছুতে, ইন্দো প্যাসিফিক ইস্যুতে, পাকিস্তানের সঙ্গে বা চীনের সঙ্গে, এসব নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এই ভারত এবং যুক্তরাষ্ট্রের যে রেসিপি, এটি আসলে ঠিকভাবে কুক হচ্ছিল না। তাহলে এখন এমন কি হলো যে হঠাৎ করে এইরকম একটি মন্তব্য, এরকম একটি বিষয় আমাদের সামনে এলো, যেটাকে কেউ গুজব বলবেন, কেউ বলবেন হ্যাঁ হতে পারে, সেই তর্কে যাচ্ছি না। সূত্র জানালো, প্রথমত মার্কিন ডিপ স্টেট এখন আর ঘুমটা খুলে খেলতে চাইছে না। মানে বাংলাদেশে মার্কিন ডিপ স্টেট যা করার করে ফেলেছে, তাদের যে টার্গেট ছিল সেদিকে তারা খুব বেশি দূর এগোতে পারছে না, এখন আর তারা এগোতে চাচ্ছে না, এরকমই তথ্য। কারণ কি? কারণ হচ্ছে যে আশা নিয়ে তারা ইউনূসকে চেয়ারে বসেছিল, টুকটাক বেচা বিক্রি ছাড়া, গম বেচা এটা সেটা ছাড়া আসলে আমেরিকার
খুব একটা বড় কোনো আশা এখন পর্যন্ত পূরণ হয়নি। পূরণ হওয়ার পথে আছে কিছুটা, মানে ইউনূস পূরণ করতে পারেননি। উল্টো শেখ হাসিনার নেতৃত্বে যে মিরাকেল বাংলাদেশ, মানে বাংলাদেশকে মিরাকেল বাংলাদেশ অনেকে বলেছেন কয়েক বছর আগেও, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, সেই সম্ভাবনাময় দেশটি আবারও তলাবিহীন ঝুড়ি হওয়ার পথ ধরেছে। এটি এখন সকলে বলছে। কেন বলছে? দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ভারসাম্যের যে অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসা বাণিজ্যের যে অবনতি, বিনিয়োগে যে লাগাতার ধস, মানে এটা বলার অপেক্ষা রাখে না। মানুষের বেঁচে থাকার সংগ্রাম এখন এতটাই কঠিন হয়ে উঠেছে যে সব সূচকে দেশটি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। একটু শুধু ব্যতিক্রম আছে এখানে, প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স উদারতা বা রেমিটেন্স ভালোবাসায় যদি একটু ঘাটতি হয়, তাহলে এই সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বেতনও খুব বেশি দিন দিতে পারবে কিনা, এটি নিয়েও কিন্তু বেশ সন্দেহ সংশয় কিন্তু আছে। বেশ বড় প্রশ্ন এটি। এরকম একটি অবস্থায় খবর হলো এবার যুক্তরাষ্ট্রই নাকি চাইছে হাসিনার প্রত্যাবর্তন হোক, এবং স্বমহিমায়, ওই যে বললাম প্রধানমন্ত্রী হিসেবে। ভারতের জন্য এটা সোনায় সোহাগার মতো ব্যাপার হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি এটা শেষ পর্যন্ত হয়। আসলে এমনটি হওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন সিনিয়র আইনজীবী বললেন, কেন নয়। তিনি আমাকে অনেক আইনি ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন। আমি তো আইনের লোক নই, আসলে তো বুঝিও না, একটু বোকা টাইপের লোক আমি। পরে তিনি আমাকে আইনি যুক্তি ব্যাখ্যা সম্বলিত একটি বিশদ লেখাও পাঠালেন, এবং সেটি পড়ে, মানে আইনের মারপেজ বা ফাঁকফোকর এত না বুঝলেও সেই লেখাটি পড়ে আমি বুঝলাম যে বর্তমান সরকার আসলে কচু পাতার পানির মতো, অন্তত আইনের চোখে, অন্তত আইনের ব্যাখ্যা বিশ্লেষণে। এই আইনি যুক্তি নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ, চেষ্টা করব কথা বলতে। আজকের সাবজেক্টে ফিরি। শেখ হাসিনা যে ফিরবেন তা বুঝবো কি করে, মানে এটি আসলে আমরা বুঝতে পারবো কি করে? আইন যদি সমর্থন করে তাহলে প্রেক্ষাপট এবং লক্ষণগুলো নিয়ে আমি দু একটি কথা বলতে পারি। সম্প্রতি যে 6টি মানবাধিকার সংগঠন স্পষ্ট করে ইউনূসকে খোলা চিঠিতে যা বলেছে, তার মধ্যে অন্যতম গুলো তো আপনারা জানেন, যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে হবে। আজকে পর্যন্ত এটির কোনো লক্ষণ আমি দেখি না। এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এটি তারা বলছে। ইউনূস সরকার সেটি মনে করে না। তারা আওয়ামী লীগকে বাদ রাখবে, জাতীয় পার্টিকে বাদ রাখবে, হয়তো চাইলে অন্য কাউকেও বাদ রাখবে, তারা তাদের মতো করেই খেলবে, এমনটি তারা চাচ্ছে। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে, এই কথাটি যে ওই 6টি সংগঠন বলছে, এবং আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দিয়েছে এই সরকার, সেটিও প্রত্যাহার করতে হবে, এটি বলেছে। কিন্তু সরকার এসব বিষয়ে কোনো মন্তব্য করছে না, এখনো চুপ করে আছে। তবে আমার মনে হয় বেশি দিন সরকার চুপ করে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। তখন অবশ্যই প্রেক্ষাপট বদলাতে সময় লাগবে না। কিছুদিন আগে প্রফেসর ইউনূস তো বলেছেন এক সাংবাদিকের সঙ্গে, মানে নানান ভাবে বলতে গিয়ে তিনি একেবারে প্যাচ লাগিয়ে দিয়েছিলেন। একবার বলছেন যে নিষিদ্ধ হয়েছে, আবার বলেন নিষিদ্ধ হয়নি, একবার বলছেন নির্বাচন করতে মানে তাদের প্রত্যাহার যে কোনো সময় হতে পারে, আবার বলছেন তারা নির্বাচন করতে পারবে, নানাবিধ প্যাচাল। ওই আলোচনায় না যাই। গণতান্ত্রিক বিশ্বের আহ্বান উপেক্ষা করা সহজ হবে না। ওই যদিও এরপরে 6টি সংগঠনের পরে গণতান্ত্রিক বিশ্ব মোড়লরাও বলে, তখন কিন্তু ইউনূস সরকারের পক্ষে সেটি উপেক্ষা করা সহজ হবে না। শুনলাম সেই লক্ষ্যেই নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ হচ্ছে। যাক সেটা। আবার দেশের ভিতরে দেখি দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মানুষের জীবন যাপন কষ্টকর হয়ে পড়েছে, এটি আমরা সকলেই জানি। দারিদ্র্যের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, জবরদখল, ডাকাতি, ধর্ষণ, এগুলো তো রীতিমতো মহামারীর পর্যায়ে পৌঁছেছে। নারীরা পদে পদে লাঞ্ছনার শিকার হচ্ছেন। প্রবীণরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অভাবে দুঃখে দুঃখে জীবনযাপন করছেন। এরকম অনেক কথা বলতে পারবো, ভিডিও বড় করে কোনো লাভ নেই। এখন মানুষ সুযোগ পেলেই ক্ষোভ প্রকাশ করছেন। সোশ্যাল মিডিয়ায় দেখুন, নারী, পুরুষ, যুবক, প্রবীণরা বলছেন আগেই ভালো ছিলাম, এখন যে দুর্গতিতে পড়েছি এ থেকে বাঁচতে শেখ হাসিনার বিকল্প নেই। অনেকেই শেখ হাসিনাকে চায়। এরকমও কিছু তথ্যপত্র আমি সংগ্রহ করেছি, আমি একটি ভিডিও করব বলে আশা করছি। নারীরা বেশি সোচ্চার, তারা উগ্র মৌলবাদের এক প্রকার হুমকির মুখে আছেন বলে মনে করেন অনেক বিশ্লেষক। বাংলাদেশে নারীর সংখ্যা পুরুষের সমান বা কিছুটা বেশি, অর্থাৎ ভোটারদেরও বড় অংশ মহিলা। তো এই লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত নারীরা সুযোগ পেলেই আওয়ামী লীগকে আবার বাছাই করবে বা করতে চায়, এটা তো রকেট সায়েন্স না। সবাই তো নিজের ভালোটা খোঁজে। এরপর রয়েছে মৌলবাদী শক্তির উত্থান, এই ইস্যুটি। এটি পশ্চিমাদেরও হতাশ করেছে। সবাই এখন বলছে ইউনূসের আমলে মৌলবাদী শক্তির উত্থান অস্বাভাবিক হারে বেড়েছে। গত 14-15 মাসে সংখ্যালঘুদের উপর
যে সমস্ত নির্যাতন হয়েছে, যেসব নিপীড়ন হয়েছে, মন্দির ধ্বংস হয়েছে, মাজার ধ্বংস হয়েছে, এরকম হিংস্র রাজনীতি বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে, ইউনূসের ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশেরও অনেক মানুষ মনে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতা এলে এই মৌলবাদী শক্তির উত্থান নিয়ন্ত্রণে আসবে। বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক বিন্যাসটাও গত 14-15 মাসে কেন যেন এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে। এই গোষ্ঠীও চায় আসলে ক্ষমতার একটা পালাবদল, এবং তাদের এই পালাবদলে প্রথম পছন্দ আওয়ামী লীগ, বুঝতে অসুবিধা হয় না, এবং এটি কিছুতেই বিএনপি নয়। যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে ইউনূসের কাঁধে ভর দিয়ে যা যা পেতে চাইছে তারা শেষ পর্যন্ত এর কোনোটি হয়তো পাবে না, বরং মাঝপথে বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর মনে যেভাবে মার্কিন বিদ্বেষ বাড়ছে তা বিশ্ব মডেলের ইমেজের জন্য মোটেই শোভন নয়। তাই তারাও চায় বাংলাদেশ তার আসল ট্র্যাকে ফিরুক। হতে পারে মৌলবাদ নিয়ন্ত্রিত হোক, এটি তারা চাইতে পারে, যেটা শেখ হাসিনা ছাড়া আর কারোর পক্ষে সক্ষমভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটি দেশের মানুষ, বিদেশের মানুষ সকলেই বিশ্বাস করে। এছাড়া আঞ্চলিক যে ভূ রাজনীতির কথা আমরা বলি, সেই ভূ রাজনীতিতে শেখ হাসিনা যেভাবে ভারসাম্যের রাজনীতি করেছেন, চীন, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, এগুলোর প্রেক্ষাপটে ভারসাম্যের রাজনীতি এবং অর্থ পরিচালনার ক্ষেত্রে তিনি যে মুনশিয়ানা দেখিয়েছেন তা এখন অনেকেই প্রশংসা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবেই বুঝতে পারছে তারা যদি এখনই হাসিনার পক্ষের স্রোতে না মিশে যায়, আজ হোক কাল হোক, এই মার্কিন বিরোধী অবস্থানের কারণে, বাংলাদেশের যে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হবে, এর কারণে একসময় বাংলাদেশে ঠিকই আওয়ামী লীগের প্রত্যাবর্তন সহজ হবে, হয়তো বিলম্বিত হবে, তখন আমেরিকার আমছাড়া দুটোই যাবে। শেখ হাসিনা যেভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলেছেন এটি সমীচীন কিনা সেটি অন্য প্রশ্ন, কিন্তু তিনি বলতে পারেন, এটি কিন্তু সকলের মাথায় মগজে থাকা দরকার। তার চেয়ে আমেরিকা এখন বলতে পারবে, স্রোতে মিশে গিয়ে বলতে পারবে কি তারা গণতন্ত্রের পক্ষে এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে, এতে তাদের ইজ্জতটা হয়তো রক্ষা পায়। শেষ করি, বাংলাদেশে যে এখন গণতন্ত্র নেই, মৌলবাদী শক্তি যে মাথাচাড়া দিয়েছে এটা নতুন করে বলবার আসলে দরকার নেই। তাই এই পুরো ভিডিওটিকে, আমার কথাগুলোকে যদি গুজবও মনে হয় আপনাদের, আমি কেন জানি মনে করি এই বিশ্লেষণটাই হয়তো অচিরেই সত্য হতে চলেছে। প্রকারভেদটা হয়তো বদলাতে পারে, ধরনটা হয়তো বদলাতে পারে, সময়ের হেরফের হতে পারে, কিন্তু বদলাবে জরুর। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।